আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথার আজকে ৪৭ তম পর্বে আমার সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসক, সহকারী অধ্যাপক ডাক্তার খালিদ মাহমুদ স্যার। জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে যিনি কর্মরত রয়েছেন সহকারী অধ্যাপক হিসেবে। পাশাপাশি কনসালটেন্ট ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। তো স্যার আপনি কেমন আছেন স্যার? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি ভালো আছেন স্যার। আমরা আশা করি যে আজকে আমাদের খুব সুন্দর একটা সেশন হবে। আপনাকে পেয়ে আমরা আনন্দিত। তো স্যার আপনার যেহেতু বিষয় নাক, কান, গলা নিয়ে আপনি কাজ করেন, হেড নাক সার্জন হিসেবে হেড নেক সার্জন হিসেবে কাজ করছেন। তো স্যার আপনার কাছে আমরা এই শীতের সময় চলছে। শীতে টনসিলের ব্যথা, টনসিল নিয়ে মানুষের নানা কৌতূহল। অ্যা ইতিমধ্যে আপনি ইনসাফ বারাকা হাসপাতালে ব্যথামুক্ত টনসিল অপারেশন করে আলোচনায় এসেছেন। এটা আমাদের নতুন সংযোজন। আমাদের আজকের আলোচনার বিষয় টনসিল, শীতে টনসিলের ব্যথা। স্যার এই বিষয়ে আপনি যদি আমাদের একটু বলেন যে এই টনসিল কি? এই টনসিল নিয়ে আপনার প্রাথমিক কথা শুনতে চাই স্যার। টনসিল নিয়ে কি বলতে চান? আচ্ছা, ধন্যবাদ আপনাকে একটা সুন্দর প্রশ্ন করার জন্য। আসলে টনসিল হচ্ছে যে আমাদের মূলত গলার মধ্যে ২ সাইডে যে মাংসপিণ্ডের মতো দেখা যায় জিহ্বার ২ পাশে, ঠিক পেছনের অংশে আরকি। এটাকে আমরা টনসিল নামে অভিহিত করি। কিন্তু আসলে এরকম টনসিল কিন্তু আমাদের শরীরে আরো রয়েছে। যেমন জিহ্বার পেছনের অংশেও কিন্তু টনসিল থাকে। এগুলাকে লিঙ্গুয়াল টনসিল বলে এবং আমরা যে টনসিলটাকে বুঝি এটা হলো বি টনসিল বা প্যালাটাইন টনসিল বলা হয়। এছাড়াও কিন্তু আরো এ আমাদের যে নাক রয়েছে, নাকের পেছনের অংশে কিন্তু এক ধরনের লিম্ফয়েড টিস্যু থাকে। এটা নেসোফ্যারিঞ্জিয়াল টিস্যু বলে। এই এটাও কিন্তু আ আ এডিনয়েড বা নেসোফ্যারিঞ্জিয়াল টিস্যু এটাও এক ধরনের টনসিল। এই সবকিছু এবং পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ব্যান্ড নামে আরেকটা আছে যেটা হচ্ছে যে মুখের যে গহ্বর, এই গহ্বরের পেছনের অংশে থাকে। এই সবগুলোই কিন্তু মূলত টনসিল। কিন্তু আমরা যে সাধারণভাবে যে টনসিল যেটাকে বুঝি সেটা হচ্ছে যে জিহ্বার পেছনের অংশে ২ পাশে যেটা গোলাকার যে বস্তু থাকে, এটাকেই আমরা মূলত টনসিল হিসাবে ধরি। টনসিলের কাজ হচ্ছে যে এটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদান করে। এইটা এ এটা মূলত একটা বাড়ির যেরকম দারোয়ান থাকে, সেরকম আমাদের যে মুখের মধ্যে একটা দারোয়ানের মতো কাজ করে। ও আ কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু যদি আমাদের মুখের মধ্যে ঢোকে, তাহলে তাকে সে প্রতিরোধ করার চেষ্টা করে এবং তার সাথে তার একটা ফাইটিং হয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে এই টনসিল আমাদের আ বেশ আ উপকারে আ কা কাজে লাগে। যে বিষয়টা সেটা হচ্ছে কি যে অনেক সময় দেখা যায় যে আ অ যদি কোনো কারণে এই আমাদের এই অতন্ত্র প্রহরী বা মুখের মধ্যে যে প্রহরী রয়েছে যে টনসিল, এই টনসিল যদি কোনো কারণে সে নিজেই যদি আ রোগাক্রান্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে টনসিলে ব্যথা তৈরি হয়, প্রদাহ হয়। সেটা ব্যাকটেরিয়াল, ভাইরাস এবং অন্যান্য যেকোনো কারণে এটা হতে পারে। ব্যথা তৈরি হলে তখন আমাদের খাবার গিলতে অসুবিধা হয় এবং আমরা কোনো কিছু খেতে পারি না। সে সময় কানে ব্যথা হতে পারে, এমনকি তীব্র জ্বরও আসতে পারে। এবং এখানে যদি আমাদের মুখের মধ্যে আ কিছু নির্দিষ্ট পরিমাণে কিছু ব্যাকটেরিয়া সবসময় থেকে যায়। কিন্তু যদি এই ব্যাকটেরিয়ার পরিমাণও যদি হঠাৎ করে বেড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই টনসিলে ব্যথা বা প্রদাহ তৈরি হয়। এর সাথে শুধুমাত্র ডি টনসিল বা প্যালাটাইন টনসিল এটা ছাড়াও কিন্তু আমাদের যে লিঙ্গুয়াল টনসিল বা নেসোফ্যারিঞ্জিয়াল টনসিল যেটা অ্যাডিনয়েড বা পোস্টেরিয়র ফ্যারিঞ্জিয়াল ব্যান্ড এই জায়গাগুলোতেও কিন্তু ইনফেকশনে আক্রান্ত হতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত তারা আ অ্যাডিনয়েড যেটা নেসোফ্যারিঞ্জিয়াল টনসিল এবং টনসিল এই ২ টাতে বেশি আক্রান্ত হয়ে থাকে। কারণ হচ্ছে যে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। এবং তাদের একটা ইস্যু হচ্ছে যে তারা অনেক সময় এই নাসোফ্যারিঞ্জিয়াল টনসিল বড় থাকার কারণে বা অ্যাডিনয়েড বড় থাকার কারণে তারা মুখ দিয়ে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করে। নাক দিয়ে শ্বাস-প্রশ্বাস নেয় না। নাক দিয়ে শ্বাস-প্রশ্বাস না নিলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে নাকের মধ্যে আমাদের অনেক লোমকূপ আছে।
এই লোমকূপে কিন্তু আমাদের বাইরের ধুলাবালি, ব্যাকটেরিয়া এগুলো কিছু ইন্টারাপ্ট হয়, মানে আটকে যায় এখানে, এবং সেটা পেছন দিকে যেতে পারে না। কিন্তু যেহেতু সে নাকের পেছনের অংশটা সম্পূর্ণ বন্ধ থাকে, সে কিন্তু মুখ দিয়ে শ্বাস নিতে হয়। মুখ দিয়ে শ্বাস নিলে কিন্তু তার এই টনসিলে সরাসরি কিন্তু জীবাণু যে ওখানে বাসা বাঁধে, এবং অনেক সময় আছে যে জীবাণুর পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে টনসিল নিজে আর কি সে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা সে দিবে সেটার তুলনায় যদি শূন্য, আর আমাদের যে প্রতিরোধ ক্ষমতা এটা যদি বেশি হয়ে যায়, মানে বাড়িতে দারোয়ান আছে একজন, লোক এসেছে 10 জন, কিন্তু ওই যে একজন হয়তো 10 জনকে ঠেকাতে পারে না, সে সময় কিন্তু সে দারোয়ানই আক্রান্ত হয়ে যায়। এরকম আমাদের টনসিল সেই সময় আক্রান্ত হয়, আক্রান্ত হলে কিন্তু তখন গলা ব্যথা হয়, খাবার খেতে অসুবিধা হয়, জ্বর আসে, এবং আরো অনেক সমস্যায় সে আক্রান্ত হতে পারে। জি স্যার। তো আমরা যে কথাটা শুনতেছিলাম যে এই টনসিল হলো দ্বার রক্ষক বা প্রহরী, শরীরের প্রহরী। অর্থাৎ মুখের ভিতরে কোনো কিছু প্রবেশ করলে শরীরে প্রবেশ করার আগে সেফগার্ড হিসাবে কাজ করে টনসিল। যেমনটা আপনি বলছিলেন। কিন্তু স্যার কি এমন ঘটনা ঘটে সেটাও আপনি আপনার মতো করে বলছিলেন। যে কারণে রক্ষকই ভক্ষক হয়ে যায়। সেটাকে তখন অপারেশন করে কেটে ফেলে দিতে হয়। এই রক্ষককে ভক্ষকে পরিণত হলে স্যার মানুষের মানে কি কষ্টের সম্মুখীন হয়? মানুষের এই কষ্টগুলো মানে লক্ষণগুলো যদি স্যার বলেন। কি আপনি বলছিলেন যে আমাদের শরীরে শুধু এই গলার টনসিল না আরো কয়েকটা জায়গায় এই টনসিলটা রয়েছে। তো কি সমস্যা হলে এটাকে আমরা বলব যে এটা আমাদের জন্য ক্ষতিকর? তখন এই রক্ষককে আর ওখানে রাখা যাবে না। তখন তাকে চাকরিচ্যুত করতে হবে। তখন সেই জায়গা থেকে সরিয়ে দিতে হবে। সেই লক্ষণগুলো যদি স্যার বলেন যে এগুলোই হলো টনসিলের লক্ষণ। শুধু গলা ব্যথা হলেই কি স্যার টনসিল? মানে স্যার এই বিষয়গুলো একটু বুঝিয়ে দিবেন স্যার। শুধু গলা ব্যথা হলেই যে টনসিল, বিষয়টা এমন নয়। টনসিলের সাথে আমি আগেই বলেছি যে আমাদের জিহ্বার পেছনের অংশেও কিন্তু এক ধরনের টনসিল থাকে, লিঙ্গুয়াল টনসিল। তারপরে খাদ্য নালীর ওপরের অংশ বা মুখ গহ্বরের পেছনের অংশ যেটা ফ্যারেঞ্জিয়াল এরিয়া বলে, সেই ফ্যারিংসেও কিন্তু পোস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ব্যান্ড আছে, এবং নাকের পেছনে যে টনসিল অ্যাডিনয়েড সেই জায়গাগুলো রয়েছে। এখন যে অসুবিধা হয়, টনসিল যেটা দি টনসিল, এখানে যখন ইনফেকশন হয় বারবার, এখানে ইনফেকশন হওয়ার কারণে আমরা যেমন দেখবেন কি যে যারা কিন্তু জিমে যায়, জিমে প্রথম দিকে যখন জিমে যায়, জিমে কিন্তু তার শরীর রোগা পাতলা থাকে, কিন্তু বারবার যখন সে ব্যায়াম করে এবং ব্যায়াম করতে করতে একসময় তার মাসেল অনেক মানে সুঠাম দেহের অধিকারী হয়ে যায়। সেরকম প্রথম দিকে টনসিল প্রথম যখন ইনফেকশন হয় তখন কিন্তু এটা ছোট থাকে, কিন্তু বারবার ইনফেকশন হওয়ার কারণে এটা কিন্তু আস্তে আস্তে সাইজে বড় হতে শুরু করে, এবং বড় হতে হতে এমন একটা অবস্থায় এটা আকার ধারণ করে যে এমনও দেখা গিয়েছে যে দুইটা টনসিল একে অপরের সাথে লেগে যায়, এবং মুখ দিয়ে যে সে খাবার খাবে এটিও অনেক সময় খাবার খেতে পারে না, এবং তখন আমরা বলি যে এটা আহ, তার এয়ার স্পেস কমে গিয়েছে। সে সময় দেখা যায় যে এই বারবার সে জ্বরে আক্রান্ত হচ্ছে, খাবার খেতে পারছে না, স্কুলে যেতে পারে না, কানে ব্যথা হয়, এবং হাঁ করে শ্বাস নেয়, এরকম নানাবিধ সমস্যায় সে আক্রান্ত হয়, এবং তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাও যেহেতু কমে যায়, যেহেতু টনসিল নিজেই রোগাক্রান্ত, সেহেতু তার বারবার ঠান্ডা লাগে, সর্দি লাগে, জ্বর আসে, এবং সে খাবার যেহেতু ভালোভাবে খেতে পারে না, সেক্ষেত্রে সেই বাচ্চারাও অসুস্থ হয়ে যায়। এটা শুধুমাত্র ছোটদের ক্ষেত্রে না, বড়দের ক্ষেত্রেও এটা হতে পারে। বড়দের ক্ষেত্রেও বারবার ইনফেকশন হওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা হয়। আমরা সাধারণত বলি যে যদি বছরে একবার, মানে 5 বার বা তার বেশি যদি কোনো টনসিলাইটিস এ ভোগে, তাহলে সেক্ষেত্রে সেই টনসিলটা ফেলে দিতে হয়। আবার আমাদের আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে যে যদি টনসিল ফুলে এমন একটা অবস্থা হয় যে তার শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, সেক্ষেত্রেও কিন্তু টনসিল ফেলে দেওয়ার প্রয়োজন হয়। যদি কোনো কারণে যদি এক একদিকের টনসিল অনেক বড় হয়ে যায়, এবং সেখানে কোনো ক্ষত বা ঘায়ের সৃষ্টি হয়, যেখান থেকে আমরা মনে করতে পারি এখান থেকে ক্যান্সার বা কোনো অন্য রোগ হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আমরা টনসিল অপারেশন করে ফেলে দিতে পারি। এছাড়াও অন্যান্য অপারেশনের পার্ট হিসেবেও কিন্তু টনসিলটাকে ফেলে দেওয়া হয়। যেমন অনেকের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে একটা রোগ রয়েছে, যেমন হচ্ছে যে ঘুমের মধ্যে কিন্তু তার শ্বাস বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে পারে না, ঘুম থেকে হঠাৎ করে উঠে বসে পড়ে, এসব রুগী।
এবং তার মুখের মধ্যে যেহেতু জায়গা কম থাকে এবং আমরা যখন শ্বাস নিই তখন কিন্তু সুন্দরভাবে বাতাস চলে যেতে পারে, কিন্তু শ্বাস যখন ছাড়ি তখন কিন্তু এটা বিভিন্ন টনসিল এবং সফট প্যালেট বা আমাদের যেই আলাজিহ্বা বা এর আশেপাশের জায়গাগুলোতে বাড়ি খায় এবং একটা মানে নাক ডাকার মতো শব্দ তৈরি হয়। এবং এইসব রোগীর ক্ষেত্রেও কিন্তু আমাদের টনসিলটা ফেলে দিতে হয় এবং টনসিল ফেলে দিয়ে এই জায়গাগুলো কেটে ছোট করে দিতে হয় যাতে শ্বাস প্রশ্বাস আসা এবং মানে যাওয়া দুইটা পথই যেন ভালো থাকে, সে ব্যবস্থাও করতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই টনসিল ফেলে দিতে হয়। এরকম বেশ কিছু কারণ রয়েছে। আরো কিছু বিষয় আছে, যেমন যদি বারবার ইনফেকশনের ফলে যদি গলার মধ্যে যদি পুঁজ জমে যায়, আমরা যদি দেখি পেরিটনসিলার অ্যাবসেস বলে, পেরিটনসিলার অ্যাবসেস যদি তৈরি হয় তাহলে এই অ্যাবসেস হওয়ার অবশ্যই সেকেন্ড অ্যাটাক হওয়ার 14 দিনের মধ্যে অপারেশন করে এটা ফেলে দিতে হয়। স্যার টনসিল আপনার শুনলাম যে তার লক্ষণগুলো কারণগুলো আপনি বলতেছিলেন স্যার। তো এই টনসিল গুলো আ মানে কোন পর্যায়ে গেলে আমরা মূলত অপারেশন করতে হবে? বা আ বা এর ছাড়া মানে কোন পর্যায়ে থাকলে ঘরে থেকেই এই টনসিল ঘরোয়া পদ্ধতিতে এটা সারানো সম্ভব? মানে এই বিষয়টা পার্থক্যটা যদি স্যার আপনি একটু বুঝিয়ে দেন সহজ করে স্যার। এই যে বললাম যে ১ বছরে যদি ৫ বার যদি ইনফেকশন হয়, আরো কিছু আমরা বলি যে মানে consecutive মানে পরপর ২ বছরের মধ্যে যদি এটা ৩ বার বা তার বেশি বা পরপর অ্যা এরকম ১৪ দিন বা তার বেশি যদি জ্বরে আক্রান্ত থাকে এবং এই টনসিল ব্যথা বা ফুলে যে এমন একটা অবস্থা হয় যে সে কোনোভাবে খাবার গিলতে পারে না বা শ্বাস নিতে তার অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে, এবং যদি টনসিলের মধ্যে পুঁজ জমা হয় এবং পুঁজ জমা হওয়ার পরে এরকম বা ২ বার যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে এই টনসিল গুলো ফেলে দিতে হয়। সেই টনসিল গুলো আসলে রাখা যায় না। এবং এখান থেকে অনেক সময় দেখা যায় যে যদি টনসিল থেকে যায় তাহলে পরবর্তীতে ইনফেকশন হয়ে রক্তে বা ব্যাকটেরিয়া বা ভাইরাস ছড়িয়ে পড়ে এবং সেপ্টিসেমিয়া হয়ে যেতে পারে এবং রোগী আরো অসুস্থ হয়ে যেতে পারে। এইসব টনসিলকে সেজন্য অপারেশন করে শরীর থেকে অপসারণ করে ফেলা। তো টনসিল স্যার যদি অপারেশন না করি, আর কি রোগে আক্রান্ত হতে পারে বা এটার যদি আরেকটু বুঝিয়ে বলেন স্যার? টনসিল এই যে বললাম যে টনসিল যদি বারবার ইনফেকশন হয় যে টনসিলে, এই ইনফেকশনের কারণে ওখানে যে পুঁজ জমা হতে পারে এবং এবং এখান থেকে কিন্তু জ্বর হতে পারে অনেক বেশি এবং এই টনসিলে যে অর্গানিজম রয়েছে এই অর্গানিজম কিন্তু ব্লাডে যদি ছড়িয়ে পড়ে থেকে সেপ্টিসেমিয়া ডেভেলপ করতে পারে এবং তখন সিস্টেমিক কিছু ডিজিজে কিছু আক্রান্ত হতে পারে, কিডনি রোগের আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে এবং অন্যান্য এক্ষেত্রে হার্টেও কিছু সমস্যা দেখা দিতে পারে যদি দীর্ঘমেয়াদী যদি এই ইনফেকশনে আক্রান্ত থাকে সেক্ষেত্রে। আর সবচেয়ে বড় অসুবিধার বিষয় হচ্ছে যে যেহেতু এটা খাবার এবং শ্বাসনালীর একটা উপরে থাকে, সেহেতু এখানে কিন্তু সে খাবার খেতে অসুবিধা হয়। এজন্য সে শরীরে বল পাবে না এবং বারবার জ্বর আসার কারণে তার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু ভেঙে পড়ে এবং এইভাবে কিন্তু আ মানে রোগাক্রান্ত ব্যক্তি কিন্তু দুর্বল হয়ে পড়ে। এজন্য কিন্তু টনসিলকে অপারেশন করে শরীর থেকে অপসারণ করা লাগে। স্যার অনলাইনে একটা প্রশ্ন পেয়েছি। মেহেদী হাসান রাজন প্রশ্ন করেছে। আ আসসালামু আলাইকুম স্যার। শীতে ঠান্ডা লাগার ফলে কি কানে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে কতটুকু? হুম, খুব ভালো একটা প্রশ্ন। আমার মনে হয় যে এই সময়ের জন্য খুব উপযুক্ত একটা প্রশ্ন। যে বিষয়টা হচ্ছে কি যে আমাদের আ যে জিনিসটা দেখা যায় যে শীতকালে কিন্তু আমাদের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রা হঠাৎ করে কমে যায়। এবং রাইট। এই কমে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই যে আমাদের যে শরীরের যে বডির যে তাপমাত্রা বা শরীরের যে তাপমাত্রা রয়েছে এই তাপমাত্রা থেকে বাইরের তাপমাত্রা বেশ কমে যাওয়ার কারণে এই যে কান এবং এর আশেপাশের অংশগুলাতে কিন্তু এই যে ঠান্ডা বাতাস বা ঠান্ডা আবহাওয়াতে এটা কিন্তু একটা প্রভাব ফেলে। এর কারণে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে এখানে একটা প্রদাহ তৈরি হয়। কান বা কানের আশেপাশে প্রদাহ তৈরি হয়। আর অনেক সময় দেখা যায় যে অনেকে মোটরসাইকেলে বা যানবাহনে জানালার পাশে অবস্থান করে। সেক্ষেত্রে কিন্তু একটা ঠান্ডা বাতাস কিন্তু কানে প্রবেশ করে এবং কানে এখানে একটা প্রদাহ তৈরি হয়।
এই প্রদাহ থেকেই কিন্তু আস্তে আস্তে কানে ব্যথা শুরু হয়। এক্ষেত্রে আমাদের উপদেশ হচ্ছে যে শীতকালে অবশ্যই যদি কেউ বাইরে যায় বা কোথাও মানে ঘোরাফেরা করতে যায়, অবশ্যই কান এবং মুখ এটা ঢেকে রাখার চেষ্টা করবে, যাতে ঠান্ডা বাতাসে সে আক্রান্ত না হয়। ঠান্ডা বাতাসে আক্রান্ত হলেই কিন্তু এই কানে ব্যথা বা এরকম সমস্যা তৈরি হতে পারে, এবং সেই জায়গা থেকে আস্তে আস্তে এটা কিন্তু আরো বড় সমস্যা হয়। অনেক সময় কানে পানি জমে যায় এবং কানে ব্যথা হতে পারে, এবং অনেক সময় পুজ হতে পারে, পুজ জমে কিন্তু কানের পর্দা পর্যন্ত ছিদ্র হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমাদের একটু সচেতনতা মাধ্যমে এটা দূর করা যাবে। তো গরম কাপড় ব্যবহার করতে হবে এবং নাক মুখ ঢেকে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা এই সমস্যা থেকে দূরে থাকতে পারবো। আরেকটা প্রশ্ন এরকমই আসছিল। ইমরান হোসেন লিখছেন, স্যার বাহিরে রাতে থাকলে গলা ব্যথা ব্যথা করে, এটা থেকে বাঁচার উপায় কি? গলা ব্যথা থেকে বাঁচার উপায় কি? ইমরান হোসেন অলরেডি আমি কিছুটা বলে ফেলেছি যে এটা গরম কাপড় ব্যবহার করা, এবং শীতের দিনে যেটা চেষ্টা করা যে ডাইরেক্ট আমরা সরাসরি কোনো ঠান্ডা পানি বা কোমল পানীয়, ঠান্ডা পানি না খাওয়া। চেষ্টা করতে হবে যে রুম টেম্পারেচারের যদি কোনো পানি থাকে সেটা ব্যবহার করা, যদি সম্ভব হয় কিছু কিছু ক্ষেত্রে কুসুম গরম পানি পান করা, এবং হালকা কুসুম গরম পানির মধ্যে ১ চিমটি লবণ দিয়ে সেটা দিয়ে গড়গড়া করা। এক্ষেত্রে কিন্তু লবণ একটি অ্যান্টিসেপটিক, এবং যখন আমরা গড়গড়া করি তাহলে এইটাতে আমাদের মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া বা ভাইরাস থাকে এইটার পরিমাণকে সে কমিয়ে দেবে, এবং এটা অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এবং এইটা কমিয়ে দেবে। তাহলে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু বাড়বে। সেক্ষেত্রে কিন্তু আমরা এটা প্রতিরোধ করতে পারবো। স্যার, যাদের টনসিল হয় অপারেশনের পর দ্বিতীয়বার কি টনসিল হওয়ার সম্ভাবনা আছে কিনা? আমাদের যে টনসিল রয়েছে যেটা ডি টনসিল বা প্যালাটাইন টনসিল, এই টনসিলটা একবার অপারেশন করে ফেলে দিলে এই টনসিলটার পুনরায় হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর আরেকটা টনসিল যেটা ন্যাসোফ্যারিঞ্জিয়াল টনসিল বা অ্যাডিনয়েড বলা হয়, এটা হলো নাকের পেছনের অংশে থাকে। এই নাকের পেছনের অংশে থাকার কারণে কিন্তু এই জায়গাতে আমরা কিন্তু সহজে দেখতে পারি না। আর এই নাকের পেছনের অংশে যে টনসিল এটা কিন্তু বড় হয় সাধারণত ৮ বছর বয়সে বা তার কম বয়স যাদের তাদের কিন্তু এই টনসিলটা হয়। অনেক সময় দেখা যায় যে নাকের পেছনে এমন, এবং আমাদের যে আলাজিহ্বা থাকে, আলাজিহ্বার পিছনের অংশে থাকে, এবং এই অংশে থাকার কারণে কিন্তু এটা দেখা যায় না। এবং অপারেশনের আগে যে কনভেনশনাল অপারেশন, মানে যে অপারেশন আমরা আমাদের আমরা তো এখন অনেক টেকনোলজি অনেক উন্নত হয়েছে, আমরা অনেক কিছু এখন দেখে অপারেশন। জি, জি স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা আজকে টনসিল নিয়ে আলোচনা করছি। এ বিষয়ে কথা আচ্ছা, বলছি। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কনভেনশনাল যে পদ্ধতি আছে এই পদ্ধতিতে নাকের পেছনের ওই অংশ থেকে যে আহ, আহ, কেটে আনা হতো, কিছু কিছু টিস্যু কিন্তু ওখানে রয়ে যেত, যেহেতু ওই জায়গাটা দেখা যায় না, এবং অনেক আমাদের যে আলা জিহ্বার পেছনের অংশে থাকে কিছু টিস্যু থেকে যাওয়ার কারণে কিন্তু ওই জায়গা থেকে আবার কিন্তু, যেহেতু তার বয়স ৬ বছর বা ৫ বছরে যদি অপারেশন করা হয় তাহলে ১২ বছর পর্যন্ত কিন্তু এটা বাড়তে পারে। সেক্ষেত্রে দ্বিতীয়বারও কিন্তু এটা বেড়ে যেতে পারে। এই জন্য কিন্তু এখন কিন্তু কিছু লেটেস্ট টেকনোলজি এসেছে। লেটেস্ট টেকনোলজিটা হচ্ছে এই যে এটা কিন্তু এখন ক্যামেরার মাধ্যমে অপারেশন করা সম্ভব হয়। ক্যামেরার মাধ্যমে অপারেশন করলে পুরোপুরি 100% সব টিস্যু কিন্তু আনা সম্ভব হয়। এতে হয়তো একটু সময় বেশি লাগে, কিন্তু এই পদ্ধতিতে যদি আমরা সম্পূর্ণ টিস্যুটা যদি ওখান থেকে বের করে আনতে পারি তাহলে কিন্তু দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে। সেজন্য এই ন্যাসোফ্যারিঞ্জিয়াল টনসিল এই দ্বিতীয়বার বা অ্যাডিনয়েড অনেক অনেক সময় হয় যে অপারেশন করার পরও কিন্তু আবার বেড়ে আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। কিন্তু যে লেটেস্ট টেকনোলজি যেটা রয়েছে সেটা হচ্ছে যে এন্ডোস্কোপের মাধ্যমে যদি আমরা অপারেশন করি সেক্ষেত্রে কিন্তু এটার সম্ভাবনা একেবারে নাই বললেই চলে।
স্যার, আপনি সম্প্রতি টনসিল অপারেশন করেছেন। সেখানে আমরা দেখেছি যে ব্যথামুক্ত টনসিল অপারেশন করা হয়। আমরা তো জানি স্যার যে এইটা শরীরকে অবশ করেই অর্থাৎ জায়গাটাকে অজ্ঞান করেই অপারেশন করা হয়। স্যার ব্যথামুক্ত অপারেশন, টনসিল অপারেশন বলতে আপনি স্যার কি বোঝাতে চাচ্ছেন? বা এই অপারেশনটা কি আমাদের যদি একটু বুঝান স্যার? ব্যথা মুক্ত আসলে আমরা নরমাল যেভাবে আমরা অপারেশন করি সব ক্ষেত্রেই কিন্তু আমাদের পুরোপুরি অজ্ঞান করেই অপারেশন করতে হয়। সেক্ষেত্রে অপারেশনের সময় কিন্তু যে পদ্ধতিতেই আমরা অপারেশন করি না কেন, সে সময় কিন্তু পেশেন্ট কোনো ব্যথা পায় না। ব্যথাটা হয় কিন্তু অপারেশনের পরবর্তী সময়ে। আমাদের সবচেয়ে বহুল প্রচলিত যে পদ্ধতি আরকি এটা, সেটা হচ্ছে যে আমরা ডায়াথার্মি মেথড বা বাইপোলার দিয়ে আমরা টনসিলেক্টমি করি। এতে একটা হিট জেনারেশন হয়। একটা তাপমাত্রা উৎপন্ন হয়। এই তাপমাত্রা কিন্তু আমাদের যে শরীরের টিস্যু আছে এই টিস্যুকে কিন্তু উত্তপ্ত করে এবং এটা আমাদের যে শরীরের নার্ভ রয়েছে এই নার্ভের যে প্রান্তগুলো আছে এই প্রান্তগুলাকে কিন্তু একটা স্টিমুলাস দেয় এবং এটা কিন্তু তার একটা উদ্দীপনা তৈরি করে। এই উদ্দীপনা তৈরি করলে এখানে কিন্তু ব্যথার পরিমাণ বাড়ে এবং সাধারণত অপারেশনের পরে দেখা যায় যে প্রথম ৫ থেকে ৭ দিন পর্যন্ত তীব্র ব্যথায় আক্রান্ত হয় রোগী। এবং একটা জিনিস হচ্ছে যে আমাদের যেহেতু টনসিলটা গলার মধ্যেই থাকে এবং ব্যথা থাকার কারণে পেশেন্ট খেতেও পারে না এবং ব্যথার জন্য খুবই অস্থিরতা করে এবং এবং তাকে তো খেতে হবে। যে খাওয়ার পত্র এইটাই এবং ওই দিক দিয়ে তাকে খেতে হয় এবং গলা ব্যথার জন্য বেশ সে কষ্ট পায়। সেক্ষেত্রে নতুন যে পদ্ধতি এসছে যেটা হচ্ছে আমাদের যে কোবলেশন মেথড। এই কোবলেশন মেথডে এটা একটা নরমাল স্যালাইন এবং একটা প্লাজমা আয়ন। এটার মাধ্যমে টিস্যু প্লেনে যদি আমরা এটা ডিসেক্ট করি, ডিসেক্ট করলে কিন্তু এটা শরীর থেকে এই যে আয়োনাইজিং যে প্রক্রিয়া রয়েছে, এই প্রক্রিয়ার মাধ্যমে টিস্যুটাকে কিন্তু আমরা সেপারেট করে নিয়ে আসতে পারি। এক্ষেত্রে কিন্তু যে ব্যথা আমাদের হিট তৈরিতে যেটা ব্যথাটা তৈরি হয়, আর এই পদ্ধতিতে সেই ব্যথার পরিমাণ একেবারে নাই বললেই চলে। কিন্তু আসলে নাই মানে একেবারে 0 এটা আসলে কখনোই সম্ভব না। সেক্ষেত্রে হচ্ছে যে ওই ব্যথার তুলনায় এটা আসলে অনেকই নগণ্য। এইজন্য আমরা একে বলি যে ব্যথা মুক্ত টনসিলেক্টমি। এবং বললাম যে ৭ দিন ১০ দিন পর্যন্ত ওই আগেরটাতে খেতে পারত না। এক্ষেত্রে একটু আর্লি খেতে পারে, খাওয়া-দাওয়াটা একটু ভালো হয় এবং ব্যথার যে স্কোর আমরা বলি সেই মাত্রাটা এতে অনেক কম থাকে। এইজন্য এটা মূলত ব্যথামুক্ত টনসিলেক্টমি। স্যার, টনসিল অপারেশনের কতদিন পরে বা কত ঘন্টা পরে একজন মানুষ স্বাভাবিক খাবার গ্রহণ করতে পারবে? আমরা সাধারণত ৩.৫ ঘন্টা পরেই আমরা স্বাভাবিক খাবার খাওয়ানোর কথা বলি। সাধারণত এই অপারেশনের পরে যেহেতু এখানে টনসিলের পিছনে অনেকগুলা রক্তনালী থাকে। এইজন্য আমরা সাধারণত ঠান্ডা একটা খাবার তাকে দেওয়ার জন্য আরকি আমরা উপদেশ দিই। সেক্ষেত্রে একটা আইসক্রিম দেওয়া হয়। বাচ্চারা খুবই পছন্দ করে যে ১ম খাবার হিসেবে সে আইসক্রিম খাবে। এটা আইসক্রিমের একটা উপকারী দিক হচ্ছে যে কোন ছোট, ছোট রক্তনালী যে রয়েছে আমাদের এই রক্তনালীগুলো কিন্তু এই যে কোল্ড এক্সপোজার মানে এই যে ঠান্ডার মাধ্যমে কিন্তু এই রক্তনালীগুলাকে আবার বন্ধ হয়ে যায়। মানে রক্তপাতের সম্ভাবনাটাকেও কিন্তু এই আইসক্রিম কিন্তু তাকে বন্ধ করে দেয়। আর বাচ্চারা খুশি হয় কারণ হচ্ছে এমনিও আইসক্রিম খেতে পছন্দ করে। অপারেশনের পরবর্তী সময়ে তাকে আইসক্রিম দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আইসক্রিম খেতে খেলে কিন্তু তার গলা ব্যথা হয়। যেহেতু অপারেশনের পরবর্তী সময়ে তাও কষ্ট করে তাকে খেতে হয় এবং খাওয়ার পরে আমরা সাধারণত গড়গড়া করতে দিই। স্যার, আমরা এই যেমনটা শুরুতে বলছিলেন যে টনসিল হলো বাড়ির গেটকিপার, দারোয়ান। তাহলে এই টনসিল যদি অপারেশন করে আমি যদি সেটা যদি সেখান থেকে যদি সরিয়ে ফেলি, তাহলে শরীরের কোনো ক্ষতি হয় কিনা, বড় ধরনের কোনো ক্ষতি হয় কিনা? বা এটা কিভাবে এই দারোয়ানের কাজটা পরবর্তীতে কিভাবে এটা রিকভারি হয়? স্যার যদি একটু বুঝিয়ে বলেন স্যার। আচ্ছা, এটা তো আমি আগেই বলেছি যে শুধুমাত্র এই টনসিলটাই আমাদের একমাত্র টনসিল নয়, আরো টনসিল রয়েছে। এবং শুধু এইটা যে আমাদের এটা তো খাদ্যনালীর একদম সামনের অংশে আছে। এছাড়াও আমাদের পেটের মধ্যে অনেক এরকম টনসিল বা লিম্ফয়েড টিস্যু রয়েছে। একজনকে যদি আমরা সরিয়েও দিই, অন্যান্য জন এই কাজটা চালিয়ে নিতে পারে। ধরেন একটি অফিসে ১০ জন লোক আছেন।
হঠাৎ করে একজন অসুস্থ হয়ে পড়লো, তাকে যদি আমরা স্যাক করে দিই বা তাকে বাদ দিয়ে দিই, তাহলে ৯ জন লোক কি এই অফিসটা চালিয়ে নিতে পারবে না? অবশ্যই পারবে। এবং সেরকমই এই টনসিল যেহেতু উনি যে লোককে আমরা সরিয়ে দিলাম, উনি যেহেতু ঝামেলা তৈরি করছিল এবং পরিবেশটা নষ্ট করছিল, উনাকে সরিয়ে দেওয়ার ফলে আমার মনে হয় যে অফিসের পরিবেশটা আরো ভালো হবে। খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। থ্যাংক ইউ স্যার। এত কঠিন আলোচনা সহজ করে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। স্যার আ আমরা এই কিভাবে টনসিলকে স্যার আমরা সুস্থ রাখতে পারি? প্রিভেনশন ইস বেটার দ্যান কিউর। মানে কোন ধরনের স মানে অত্যাচার গলার মধ্যে যদি আমরা না করি, কোন ধরনের খাবার-দাবার বা কি কাজ না করলে আমরা আমাদের এই টনসিলের আমরা এটা যন্ত্রণা থেকে রক্ষা পেতে পারি? আপনি যদি একটু বলেন স্যার। আচ্ছা, প্রথমত হচ্ছে শীতকালে এই সমস্যাটা বেশি হয়। কারণ হচ্ছে শীতকালে আমরা আ মুখ দিয়ে শ্বাস নেওয়ার প্রবণতা অনেক সময় বেড়ে যায়। নাকের ব্যবহার আমরা অনেক সময় করি না। যার নাক ভালো আছে সে কিন্তু বাইরের যে তাপমাত্রা আছে, এই তাপমাত্রা যদি নাক দিয়ে প্রবেশ করে গলার মধ্যে যায়, তাহলে কিন্তু এটা কিন্তু অলরেডি হিউমিডিফাইড হয়ে যায়। মানে এটা গরম হয়ে ভিতরে ঢুকে। কিন্তু যদি আমি কেউ হা করে যদি শ্বাস নিই, তাহলে কিন্তু এই যে বাইরের আবহাওয়াটা কিন্তু ডাইরেক্ট বা একদম সরাসরি গিয়ে কিন্তু টনসিলে উপরে পড়ে এবং কিন্তু এটা প্রদাহ তৈরি করতে পারে। তারপরে খাবার সময় আমরা কিছু অত্যাচার করি। অত্যাচারের মধ্যে হচ্ছে যে কোল্ড ড্রিংকস খাই। সেটা একদম ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট খেয়ে ফেললাম। এইটা এটাতেও কিন্তু আমাদের এই টনসিল আক্রান্ত হতে পারে। আবার যদি ধুলাবালিতে যাই সে সময় কিন্তু আমরা যদি হা করে বা নাক মুখ দিয়ে যদি ধুলাবালি প্রবেশ করে সেক্ষেত্রেও কিন্তু আমরা আক্রান্ত হই। সেক্ষেত্রে একটা মাস্ক ব্যবহার করা। পানি যখন আমরা খাবো সেটা একদম ঠান্ডা পানি হলে সেটা একটু গরম করে খাওয়া। এই যে এই পদ্ধতিগুলা মোটামুটি ঘরোয়া পদ্ধতি। আর যদি খুব বেশি অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা একটু কুসুম গরম পানি করে ওর মধ্যে ১ চিমটি লবণ দিয়ে গড়গড়া করতে পারি। সেক্ষেত্রে উপকার পাওয়া যেতে পারে। এভাবে মূলত আমরা ঘরোয়া চিকিৎসার মাধ্যমে আমাদের টনসিলকে ভালো রাখতে পারি। তো স্যার এই টনসিলের অপারেশন করার ক্ষেত্রে মানে আক্রান্ত হওয়ার দিক থেকে মানে কারা বেশি এগিয়ে? শিশুরা না বড়রা, বয়স্করা? শিশুরাই বেশি এগিয়ে। এক্ষেত্রে দেখা যায়। কারণ শিশুরা আ একজন বয়স্ক ব্যক্তিকে আপনি যে উপদেশ দিবেন, উপদেশটা সে আ হয়তো পুঙ্খানুপুঙ্খভাবে পালন না করতে পারলেও চেষ্টা করবে যে কিছুটা মানে পালন করার। কিন্তু বাচ্চাদেরকে কোনো আসলে নিয়মের বেড়াজালে তাদেরকে বন্দী করে রাখা যায় না। তারা আসলে প্রাণচঞ্চল, তারাও উদ্যমী এবং তারা সবসময় খেলাধুলা করবে এবং যেটা বলবেন ওইটা আরো বেশি করে করবে। অনেক ক্ষেত্রে এটাই দেখা যায়। এবং অনেক সময় নিয়মের মধ্যে তারা থাকতে চায় না। এবং তাদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এই সমস্যাটা বেশি হয়। তারা হঠাৎ করে বেশি টনসিলে আক্রান্ত হওয়ার কারণও এটা বেশি। এবং তারা দেখবেন যে ফ্রিজের পানি এবং কোক, ফান্টা, আইসক্রিম এগুলা খেতে বেশি পছন্দ করে। এবং যেগুলাতে আর সাধারণত আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোই বরঞ্চ তাদের প্রিয়। এইজন্য তাদের আরো আক্রান্তের হার বেশি। জি। প্রশ্ন এসেছে যে ডাক্তার খালিদ মাহমুদ স্যারের সেবা পেতে আমরা কোথায় স্যারকে পেতে পারি? স্যার যদি একটু বলেন স্যার। আমাকে তো পাওয়ার জন্য সরকারিভাবে আমি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে এখানে কর্মরত আছি। আর বৈজ্ঞানিক চেম্বার হচ্ছে আমাদের ইনসাফ বারাকা কিডনি ও জেনারেল হাসপাতাল। এটা ভবন ২, ২২৯ নম্বর রুমে। আমি শনি থেকে বুধবার আ নিয়মিত চেম্বার করি। এখানে যোগাযোগ করলে আমার সাথে আ দেখা হবে বা এখানে যোগাযোগ করতে পারেন। স্যার আমরা ইনসাফ বারাকা হাসপাতালকে কিডনি হাসপাতাল হিসেবে অনেকেই জানি। কিন্তু বর্তমানে আমরা সব বিভাগের চিকিৎসা সেবা এখানে সম্ভব, অপারেশনও হচ্ছে। বিশেষ করে হেড নেক সার্জারি, নাক কান গলা এই বিষয়ে যে আয়োজন রয়েছে, স্যার বাংলাদেশের অন্যান্য হাসপাতালের তুলনায় আপনারা যেভাবে ইনসাফ বারাকা বর্তমানে সেবা দিয়ে যাচ্ছে, যদি স্যার এই বিষয়ে একটু আপনি যদি স্যার একটু আজকের দর্শকদের একটু বলেন স্যার। আসলে এই ইনসাফ বারাকা হাসপাতাল যখন প্রতিষ্ঠা হয়েছে মূলত এটা আ আমাদের শ্রদ্ধেয় আ ফখরুল স্যারের অধ্যাপক ফখরুল স্যারের নেতৃত্বেই আরকি এটা তৈরি হয়েছে। তো আ সেই সময় কিন্তু কিডনি এবং কিডনি রিলেটেড যত অপারেশন এবং এই রিলেটেড বিষয়গুলা কিন্তু অ
ঘিরেই কিন্তু এই হাসপাতালের প্রথম উৎপত্তি হয়। এজন্য এই হাসপাতালের নাম ইনসাফ বারাকা কিডনি ও জেনারেল হাসপাতাল। এই যে পরে যে জেনারেল শব্দটা যোগ হয়েছে এবং এই জেনারেলের মধ্যে কিন্তু এখন সব ধরনের অপারেশন কিন্তু আমাদের এই হাসপাতালে হয়। এবং আমরা হেড নেক সার্জারির লোকজন আমরা মনে করি যে এখানে আমরা কিন্তু হেড নেকের সকল প্রকার কেস কিন্তু আমরা এখানে করতে পারি এবং বড় বড় অপারেশন যেটা মানে অন্যান্য বড় ইনস্টিটিউটে যেটা হওয়া সম্ভব সেটা কিন্তু আমাদের এখানে ইনসাফ বারাকা কিডনি ও জেনারেল হাসপাতালে সম্ভব হয়। তাছাড়াও এখানে যে বিশেষ সুবিধা এখানে আইসিইউ সুবিধা রয়েছে, এই সুবিধাটা অনেক অনেক জায়গাতেও নাই এবং এখানকার দক্ষ জনশক্তি এটা একটা বড় মানে সুবিধাজনক দিক। সেটা হচ্ছে যে একদম ভর্তি থেকে শুরু করে এবং ডিসচার্জ পর্যন্ত একদম দক্ষ জনবল এখানে রয়েছে এবং এর মাধ্যমে কিন্তু একটা রুগী কিন্তু কোনো সময়ই তাকে সে মনে হবে না যে তার একটা পারিবারিক পরিবেশে আমার মনে হয় যে সে সেবা গ্রহণ করে এই হাসপাতাল থেকে বেরিয়ে যেতে পারবে। এই জন্য আমার মনে হয় যে যেহেতু হেড নেকের সকল অপারেশন এখানে সম্ভব হচ্ছে এবং হাসপাতালের পরিবেশ এবং অন্যান্য দিকও অত্যন্ত মানে মানসম্পন্ন, এই জন্য আমি মনে করি যে সব ধরনের অপারেশন এখানে সম্ভব হচ্ছে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য। হাইটেক সার্ভিস এট রিজনেবল কস্ট, মধ্যবিত্তদের মানে বলতে গেলে একটা বাতিঘর বা একটা ঠিকানা ইনসাফ বারাকা হাসপাতাল। এক কথায় এই হাইটেক সার্ভিস পাচ্ছে স্বল্প মানে যায়ের মানুষদের একটা আস্থার একটা জায়গা তৈরি হয়েছে। স্বাস্থ্য সেবায় আস্থার প্রতীক ইনসাফ বারাকা হাসপাতাল। 27 বছর আমরা পার করছি। 3 বছর যাবত আমরা অনুষ্ঠান করছি মানুষকে সচেতন করার জন্য ইনসাফ বারাকা হাসপাতাল স্বাস্থ্য কথা। 3 বছর পরে আপনি যুক্ত হলেন ৪৭তম পর্বের অতিথি হিসেবে। স্যার দূর থেকে এতদিন দেখেছেন, আজকে আমাদের সেটে এই অনুষ্ঠানটা মানুষের সচেতনতায় মানুষের জন্য কতটা উপকার আসতে পারে স্যার আপনার মূল্যায়ন জানতে চাই স্যার। অবশ্যই আরো আগে যুক্ত হতে পারলে আসলে ভালো লাগতো। হয়তো এটা আমার ব্যস্ততার কারণে অথবা যে কোনো কারণে হোক এটা একটু দেরি হয়ে গেছে। তারপরেও আমি মনে করি যে আজকের যে আলোচনা, এই আলোচনা হয়তো যারা শুনেছেন বা ভবিষ্যতে যারা শুনবেন তারা উপকৃত হবেন। আসলে মূলত আমরা প্রান্তিক জনগোষ্ঠী এবং সকলকে আমাদের হেলথ অ্যাওয়ারনেস গ্রো করতে হবে এবং মানে আমাদের সকলকে স্বাস্থ্য সচেতনতামূলক বিষয়গুলোতে আরো এগিয়ে যেতে হবে। আমি মনে করি যে এখানে বিজ্ঞানসম্মত কিছু আলোচনা হয়েছে। এই আলোচনা যদি আপনাদের কোনো আহ উপকারে আসে তাহলে আসলে আমাদের এই আয়োজন বা এই উপলক্ষটা আসলে পরিপূর্ণ হবে। আমি মনে করি যে এই অনুষ্ঠানটি দেখলে বা শুনলে আপনারা উপকৃত হবেন। এটা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমি বিশ্বাস করি এবং ভবিষ্যতেও এই অনুষ্ঠানে যারা আসবেন বা যারা করবেন, অংশগ্রহণ করবেন তাদের কাছ থেকেও আপনারা অনেক হেলথ টিপস পাবেন এবং এতে আপনারা উপকৃতই হবেন বলে আমি মনে করি। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের এই আসনকে অলংকৃত করার জন্য এবং আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি অনেক ব্যস্ত। আর দেশের যারা আজকে লাইভ দেখলেন আমাদের সহকারী অধ্যাপক ডাক্তার খালিদ মাহমুদ স্যার হেড নেক সার্জন আমাদেরকে আজকে সময় দিলেন। আমরা স্যারকে পেয়ে আনন্দিত। আমি ব্যক্তিগত জীবনে আমি তার অনেকজন ফ্যান এবং তাকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি এবং তাদের সাথে কাজ করার জন্য তাদের ছাতার নিচে কিছু করার জন্য সুযোগ পাচ্ছি। এইজন্য কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের অনুষ্ঠান শেষ করছি। দেশের মানুষ এই ভিডিওটা শেয়ার করবেন, দেশের মানুষের কাছে পৌঁছে দিবেন, মানুষকে স্বাস্থ্য সচেতন করতে। সেবা নিন, সুস্থ থাকুন, রোগ প্রতিরোধ করুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কম খরচে কিডনি চিকিৎসায় দেশের সেরা প্রতিষ্ঠান ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। এখানে রয়েছে লেজার মেশিনে কিডনির পাথর অপসারণের অত্যাধুনিক ব্যবস্থা, 4টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার, আইসিইউ, ডায়ালাইসিস সহ জেনারেল হাসপাতালের সকল সুবিধা। এছাড়া সকল পরীক্ষা নিরীক্ষায় রয়েছে 40% পর্যন্ত ছাড়। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, মগবাজার, ঢাকা। স্বাস্থ্যসেবা ঢাকায় চিকিৎসা নিতে এসে থাকা খাওয়া নিয়ে ভাবছেন? বারাকা ফাউন্ডেশন ব্যবস্থা করেছে কম খরচে মানসম্পন্ন নিরাপদ পরিবেশে থাকার সুবিধা। বারাকা রেসিডেন্সি, রোগী ও স্বজনদের আবাসন। ইনসাফ বারাকা হাসপাতালের পাশে 18 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। হটলাইন 01979098099। বারাকা ফাউন্ডেশনের একটি কল্যাণ উদ্যোগ। কিরে কই ছিলি? লাইব্রেরিতে ধুয়ে খা।
চকচকাই তো আছে। আচ্ছা দাঁড়া, ওকে। তোর ওই প্যান্টের সাথে যে জীবাণু নেই সেটা তোকে কে বললো? দূর, খাবোই না। এই নে ধুয়ে খা। আমার এক খালার রক্ত লাগবে। তোদের কারো এ পজিটিভ রক্ত আছে? আমার বি পজিটিভ। আমার রক্তের গ্রুপ জানা নেই। গাধা নাকি? এখন পর্যন্ত রক্তের গ্রুপ পরীক্ষা করিসনি? আমি কাউকে রক্ত দিতে চাই। আচ্ছা ধর রাস্তা ক্রস করতে গিয়ে তুই অ্যাক্সিডেন্ট করলি, শরীরের সব রক্ত বের হয়ে গেল, তখন রক্ত কার লাগবে, আমার না তোর? কিন্তু টেস্ট করতে তো অনেক টাকা লাগে। একদমই না। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালে আমাদের এই স্টুডেন্ট আইডি কার্ড শো করলেই মাত্র 500 টাকায় ওরা দিচ্ছে ব্লাড গ্রুপিং, টিটিরিন, আরবিএস, এইচবিএস এজি, ইউরিন আরই, চেস্ট এক্সরে সহ আরো অনেক পরীক্ষা। ওরা স্টুডেন্ট প্যাকেজ দিচ্ছে। সত্যি? 100%। ভাইয়া আমরা করতে পারবো? অবশ্যই, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সব স্টুডেন্টরাই এই সুবিধা পাবে। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল কোথায় এটা? 11 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা। মগবাজার রেল ক্রসিং থেকে মাত্র 100 গজ দূরে। কাছে তো। হ্যাঁ, তাহলে চল এখনই টেস্ট করে আসি। ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল, মগবাজার, ঢাকা।